মাথা উঁচিয়ে কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়েছি মানিকগঞ্জের সিঙ্গার এলাকা থেকে। আমরা চেষ্টা করব এই এলাকার খামারিদের সাথে কথা বলতে। বিশেষ করে দেখতেই পাচ্ছেন বড় একটি খামার, এবং এখানে যেই প্রযুক্তি ব্যবহার করে খামারটি করা হচ্ছে সেটি কিন্তু সত্যি প্রশংসার দাবিদার। কেননা সচরাচর আমরা ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় যে খামারগুলো দেখে থাকি সেগুলো কিন্তু কনফাইন্ড, অর্থাৎ আবদ্ধ অবস্থায় পালা হয়। গলায় দড়ি দিয়ে ছোট্ট একটি জায়গায় অনেকগুলো গরু পালা হয়, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো একটি স্পেস দেয়া হয়েছে এবং সেখানে গরুগুলো দিব্যি বিচরণ করে ভালোই আছে আমি বলতে পারি। কেননা যত বেশি এক্সারসাইজ হবে গবাদি পশুর, ততই কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকবে, রোগবালাই কম হবে। দর্শক, আজকে চেষ্টা করব এই খামারের গল্প, সাথে তার আশেপাশে আরও যে খামার রয়েছে সিঙ্গাইরের সেখানকার খামারের সাথে কথা বলার চেষ্টা করব, এবং বিশেষ করে আমাদের এই ডেইরি সেক্টর এবং বিফ ফ্যাটেনিং সেক্টর কত দিক যাচ্ছে, কত দূর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। চলুন তাহলে চলে যাই আজকে অনুষ্ঠানের মূল আয়োজনে। বাংলাদেশে গরুর মাংস খুবই জনপ্রিয় এবং এর চাহিদাও আছে প্রচুর। তবে আমাদের দেশের বেশিরভাগ খামারিরা কোরবানি ঈদকে উপলক্ষ করে গরু মোটা তাজাকরণ করে থাকেন। তবে গরু মোটা তাজাকরণ করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয়। গরু মোটাতাজাকরণ পদ্ধতি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটি লাভজনক ব্যবসা। গরু মোটাতাজাকরণ প্রক্রিয়ার ধারাবাহিকভাবে যে সকল বিষয়গুলো সম্পন্ন করতে হয় তার মধ্যে হচ্ছে পশু নির্বাচন, কৃমিমুক্তকরণ, টিকা প্রদান, পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্কের ম্যানেজিং ডিরেক্টর। কি নাম আপনার? আমার নাম রিয়াদ নেওয়াজুল হক শান্তু। তো খামারের যাত্রা তো বেশি দিন হয়নি? না 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 না, আমরা যে আমাদের আজকে কয় মাস, 9 মাসের মতো। তো আমরা এখন ফার্স্ট ফেজে আমরা ফ্যাটেনিং এরটা সাজিয়ে ফেলেছি অলমোস্ট। এরপরে আমরা সেকেন্ড ফেজ শুরু করছি রিসেন্টলি, আমরা ডেইরিটা করব। ডেইরিটা করবেন। তো এত কিছু থাকতে কেন এই বিফ ফ্যাটেনিং বা ডেইরি সেক্টরে আসা? আসলে আশাটা হচ্ছে যে আমাদের একটা ইচ্ছা আছে নিরাপদ খাদ্য যেটাকে বলে, ঠিক আছে? তো আমরা তো গরু আসলে সবাই, আমরা যে কোরবানি গরু দিচ্ছি বা খাচ্ছি সবাই বেঁধে পালে, তো কাউ কমফোর্ট তো সেখানে আসলে কোনো ইয়ে হচ্ছে না, বেঁধে পালে তো আর কাউ কমফোর্টটা পাচ্ছে না। একটা গরু ভালো মাংসের জন্য নিরাপদ খাদ্য যদি বলি, একটা প্রপার মাংসের জন্য আমাদের দরকার গরু কমফোর্ট এবং হাইজেনিক খাওয়া ফুড, যেটা গরুর জন্য। তো আমরা ওইটা থেকে চিন্তা করলাম যে আসলে ছেড়ে পালি যেটুকুই আছে নিজের মধ্যে, ওটার মধ্যে যদি আমরা কিছু করতে পারি তাহলে মানুষ একটু ভালো মাংস পেলো। এখানে কি কি জাতের গরু আছে? এখানে আসলে মেইনলি কোরবানির বেস্ট আমাদের তো শাহিওয়াল বেশি। এর সাথে আমাদের ফ্ল্যাগবি আছে, ফ্রিজিয়ান আছে, কিছু নেপালি আছে, আর কিছু ইন্ডিয়ান ব্রিড আছে, সত্যি কথা বলতে যেগুলো আমরা আসলে নট কনফার্ম। তো আমরা তো এখন দেখতে পাচ্ছি অনেক উদ্যোক্তা তারা অংশগ্রহণ করছেন আমাদের কৃষি সেক্টরে। অনেক বড় বড় কোম্পানি তারাও চেষ্টা করছেন যে কৃষি সেক্টর নিয়ে কাজ করার। তো আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে কেমন দেখতে পাবো আমরা ইনশাল্লাহ দোয়া করবেন, আমরা যদি দুধটা দিয়ে শুরু করতে পারি। আমার কথা হচ্ছে যে আমরা চাই একটা ভালো নিরাপদ খাদ্য স্লোগান নিয়ে কিন্তু আমাদের যাত্রা। মোটাতাজাকরণ কর্মসূচির জন্য গরু ক্রয়ের সময় প্রধান দুটি বিবেচ্য বিষয় হল গরুর বয়স ও শারীরিক গঠন,
অর্থাৎ আপনি এমন গরু নির্বাচন করলেন যে গরুটি বড় হবে না, তখন কিন্তু সেই গরু থেকে আপনি ভালো একটা লাভ করতে পারবেন না। এর জন্য বয়স নির্বাচনটাও বেশ জরুরি। সাধারণত 2 থেকে 5 বছরের গরু ব্যবহার করা যেতে পারে, তবে 3 বছরের গরু হলে বেশ ভালো। তবে যদি আপনি খুব অল্প সময়ের জন্য পালন করতে চান, সেক্ষেত্রে 2 দাঁতের অর্থাৎ 2 বছরের গরুই সবচাইতে ভালো। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু গরু মোটাতাজাকরণ করা হয়। তো আমার সাথে আছেন এই খামারের যিনি দায়িত্বে আছেন এখানে একদম স্থানীয়ভাবে এবং প্র্যাকটিক্যালি যিনি চিকিৎসা করে থাকেন, তো একজন ডাক্তারও আপনি, তাই না? জি জি। তো আপনার নাম কি ভাই? আমার নাম ডক্টর মোহাম্মদ খোকন শিকদার। আপনি এই খামারে, যেটার নাম হচ্ছে নেচার ফ্রেশ অ্যাগ্রো পার্ক, তো এখানে আছেন কতদিন ধরে? আমি 6 মাস যাবত আছি এখানে। 6 মাস যাবত। তো এখানে মূলত কাজটা কি এই খামারে আপনার? এখানে গরু ম্যানেজমেন্ট, খাবার দেয়া এবং চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় ম্যানেজমেন্ট এখানে করে থাকি। চিকিৎসাটাই মেইন? হ্যাঁ, চিকিৎসাটাই মেইন। তো যেহেতু আপনি ডাক্তার মানুষ, আমরা প্রথমে একটু রোগবালাই নিয়ে আপনার কাছে শুনতে চাই যে গবাদি পশু পালনের ক্ষেত্রে একজন খামারিকে কোন কোন রোগের দিকে খেয়াল রাখতে হয়? এখানে ভাইরাস দ্বারা হয় সমস্ত রোগের ক্ষেত্রে বেশি খেয়াল রাখতে হয়, যেমনি খুরা রোগ, তারপরে তরকা, তাছাড়া ব্যাকটেরিয়া দ্বারাও বিভিন্ন রোগ হয়, সেগুলো আমরা বায়োসিকিউরিটি তারপরে বিভিন্ন ট্রিটমেন্টের দ্বারা এগুলো মেনটেন করে থাকি। খুরা রোগের লক্ষণটা কি? খুরা রোগের লক্ষণ হলো এর খুরে ঘা হয়, জিহ্বায় ঘা হয় এবং প্রচণ্ড জ্বর আসে। হ্যাঁ, তারপরে শ্বাস প্রশ্বাস রেট বাড়ে। এগুলো হ্যাঁ, এগুলো খাবার দাবার জন্য ভ্যাকসিন তো দিতে হয়। হ্যাঁ, ভ্যাকসিন। নাকি হলে ট্রিটমেন্ট করাটা ভালো? হ্যাঁ, সবচেয়ে ভালো হলো ভ্যাকসিন দিয়ে রাখা। আমরা 6 মাস পর পর এই খুরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি। তারপর এরা অসুস্থ হলে তো ট্রিটমেন্ট অবশ্যই, প্রথমে অসুস্থ করে সিমটম দেখা দিলে আমরা প্রথম আইসোলেশন রুম আছে, কোয়ারেন্টাইন রুম, আমরা সেখানে বলি। এই পাশে খাচ্ছে এটা কি রক সল্ট নাকি? এটা পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট। তো এটা খেলে উপকার কি এটা একটু বলেন তো? হ্যাঁ, এটা খেলে এটা 25 প্রকার মিনারেল আছে এর ভিতরে, মিনারেলের ঘাটতি পূরণ করে হ্যাঁ গরু। তারপরে গরু স্বাস্থ্য ভালো হয়, মুখে রুচি বাড়বে। হ্যাঁ, ফিড ইনটেক যখন বাড়বে গরুর স্বাস্থ্য ভালো হবে। খাদ্যাভ্যাস যেহেতু একটা ব্যাপার, মানে আমি ভালো মতো খামার করতে হলে আমি গরুকে কিভাবে খাওয়াবো, কোন রুটিন মাফিক, কখন কি দিব, কখন খড় দিব, কখন কাঁচা ঘাস কী পরিমাণে দিব, তো সেক্ষেত্রে আপনার এইখানে মানে এই খামারে আপনি এই দিকটা কিভাবে খেয়াল বা রুটিনটা কিভাবে করছেন? আমরা ষাঁড় গরুর মোটা তাজাকরণের জন্য ইউএমএস, ইউরিয়া মোলাসিস স্ট্র প্রিপারেশন খাওয়াই থাকি। এর প্রিপারেশন হলো আমরা প্রতি 100 কেজি খড়ের জন্য 3 কেজি ইউরিয়া, 50 কেজি পানি এবং 25 কেজি সিটাগুড় এটা মিক্স করে আমরা এটা প্রিপারেশন করে থাকি। ওটা তো মিক্স করে তো রেখে দিতে হয় বেশ কিছুদিন। হ্যাঁ। কতদিন রেখে দিতে হয়? এটা 2 থেকে 3 দিন খাওয়ানো যায়, সর্বোচ্চ 3 দিন। একটা স্বাস্থ্যবান গরু দেখতে মানে লক্ষণটা আসলে কি কি থাকবে? গরুর দেখার জন্য একটা গুরুত্বপূর্ণ যে মাজেল যেটা আছে, এটা ঘামা থাকবে, 1 নাম্বার কথা। তারপরে ওর রিগার্ডেশন যেটা জাবর কাটার যে বিষয়টা, স্বাস্থ্যবান গরু জাবর কাটবে এবং ওর অ্যাপিটাইট সুন্দর থাকবে, অ্যালার্ট থাকবে সব দিকে। একটা ব্যাপার বলেন, যে বাসস্থান এখানে যেটা যেভাবে করা হয়েছে, হাইট দেওয়া হয়েছে বেশ ভালো, উপরে যেটা শীট দেওয়া হয়েছে টিন না, মানে তাপমাত্রার মনে হয় একটা ব্যাপার স্যাপার আছে এখানে। তো একটা বিজ্ঞানসম্মত যদি কেউ গোয়াল ঘর হোক কিংবা এই গরু পালনের ক্ষেত্রে হোক, তাহলে এই মাপটা বা মেজারমেন্টটা কেমন হওয়া উচিত? আলো বাতাস চলাচলের তো একটা থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে। তো এই ব্যাপারটা নিয়ে একটু বলেন যে কেমন হওয়া উচিত। ম্যানজারটা তো দেখতে পাচ্ছি এখানে 2 পাশে 2 স্টাইলে করা হয়েছে, এই পাশে ওপেন ম্যানজার রাখা হয়েছে, এই পাশে আবার ক্লোজ। এটা কেন, কিভাবে, এটা একটু বলেন। ম্যানজারের বিষয়টা 2 ক্ষেত্রেই সুবিধা অসুবিধা আছে। আমরা এটা বলেন। যেমন এই পাশেটা হচ্ছে খোলা ম্যানজার, হ্যাঁ, এটা ম্যানজার বলতে যেখানে খাবার দেওয়া হয়, খাবার দেওয়া হয় আর কি। খোলা ম্যানজারের সুবিধা হলো আমার খাবার পরিবেশনের সুবিধা এবং পরিষ্কার করার ক্ষেত্রে সুবিধা, এগুলা কি সুবিধা আর কি। আর যেটা ক্লোজ ম্যানজার যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটার ক্ষেত্রে সুবিধা হলো এটা দেখে যে ও মুখ দিয়ে যে ফেলে দেওয়ার যে ফেলে দিতে পারবে না, ধাক্কা দিতে পারবে না। এটাও সুবিধা আছে, আমরা পানির আউটলেট ব্যবস্থা করছি, সব দিকে রাখছি। 2 দিকে আমরা সুবিধা অসুবিধা আছে, 2 দিকে মানে দুটোই করা হয়েছে পরীক্ষামূলকভাবে নাকি? হ্যাঁ, দুটোই করা হয়েছে। মোটাতাজাকরণ করার ক্ষেত্রে ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য অবশ্যই গরুর দেহ হবে বর্গাকার, গায়ের চামড়া হবে বেশ ঢিলা, 2 আঙুল দিয়ে ধরে টান দিয়ে দেখতে হবে।
শরীরের হাড়গুলো আনুপাতিকভাবে মোটা, মাথাটা হবে চওড়া, ঘাড় চওড়া এবং খাটো, পাগুলো হবে খাটো, সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত, পিছনের অংশ পিঠ চওড়া হবে এবং লোম খাটো ও মিলানো হবে। গরু অপুষ্ট ও দুর্বল, কিন্তু রোগা হতে পারবে না। কৃমিমুক্তকরণ গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পশু ডাক্তারের নির্দেশনা মতো কৃমির ওষুধ ব্যবহার করতে হবে। গরু সংগ্রহের পরই পালের সব গরুকে একসাথে কৃমি মুক্ত করা উচিত। ৭৫ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে কৃমির ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে, যেটাকে অ্যান্টি ওয়ার্ম ট্যাবলেট বলে। তাছাড়া গরুকে ঠিক নিয়মিতভাবে ভ্যাকসিনেশনগুলো করতে হবে। তরকা, বাদলা, খুরা রোগের টিকা দিতে হবে। ঘর ব্যবস্থাপনা কিংবা আবাসন গরুর খামারের জন্য সবচেয়ে জরুরি একটি বিষয়। আমাদের দেশের অধিকাংশ খামারই ২-৩টি পশু পেলে থাকেন, তবে আমাদের সেক্ষেত্রে খেয়াল করতে হবে ঘরটা যদি উঁচু করে করা হয় যাতে আলো বাতাস ঠিকভাবে পরিচালনা হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যে ধরনের ঘরে গরু রাখা হোক, ঘরের মধ্যে পর্যাপ্ত আলো যেন আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। গরুর গোবর, মলমূত্র এবং অন্যান্য আবর্জনা যাতে সহজেই পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো ন্যাচার অ্যাগ্রো এই পার্কের যিনি আছেন, উনি মার্কেটিং সাইডটা দেখেন মূলত। তো আপনি একটু যদি বলতেন, প্রত্যেকটা খামার কিংবা প্রজেক্টেরই তো একটা প্ল্যান থাকে যে কিভাবে বাজারজাতকরণ করবে, তো আপনাদের তো এখানে কিভাবে কি করবেন বা এই প্ল্যানটা কি? আচ্ছা, আমরা এখানে যেটা প্রথমে শুরু করেছিলাম অ্যাগ্রো দিয়ে শুরু করেছিলাম, যে নিজেদের আমাদের জমি আছে সেখানে আমরা ঘাস করছি, কিছু পেঁপে করেছিলাম, কলা করেছিলাম। সো আলটিমেটলি এখন আমাদের গরু যেহেতু চলে এসছে সব, আমরা আমাদের জমিতে ঘাস করছি। সো আমাদের মোটোটা হচ্ছে গিয়ে ন্যাচারাল জিনিসপত্র। সো আমাদের নিজেদেরই ক্ষেত থেকে আমরা ঘাস নিয়ে এসে গরুকে খাওয়াচ্ছি এবং ন্যাচারাল প্রসেসে রেখেছি, ওরা ন্যাচারালভাবে বড় হচ্ছে। সো আসলে কি হচ্ছে যে আমরা ওই ফ্যাটটা চাচ্ছি না গরুর শরীরে, এবং ওই ফ্যাটটা যাতে না আসে সেই কারণে কিন্তু আমরা ছেড়ে রেখেছি, ওরা নিজেদের মতো করে চলছে ফিরছে। এই জিনিসটা হচ্ছে কি আমাদের মার্কেটিংয়ে আসবে, যারা গরু কিনতে চাচ্ছে নিরাপদ খাবার, যে ওনারা আসলে যারা উদ্বুদ্ধ হয় যে গরুটা আসলে এইভাবেই ছেড়ে রাখার কথা, গরুকে বেঁধে রাখলাম। গরু ন্যাচারালি কী করে, গরু ন্যাচারালি কিন্তু হচ্ছে কি মাটি থেকে আপনার খাবারটা খায়। আমরা কি করছি, বিভিন্ন ফার্মে কিন্তু আমরা খাবারটা উপরে রাখছি। সো এখানে কি হচ্ছে দেখেন, যেখানে ওরা কিন্তু মাটি থেকে খাচ্ছে, ওরা ছেড়ে থাকতেছে, ওরা খেলতেছে, চলতেছে। সো এইটাই আমাদের মোটো মার্কেটিংয়ের। এবং আমাদের প্ল্যানটা হচ্ছে কি, আমরা যেহেতু পরে আমরা দুধে চলে যাব, এবং দুধ জিনিসটা কিন্তু একদম খাঁটি জিনিস হতে হয়, এবং দুধ যখন আমরা ভালো করতে পারবো তখন আমাদের ওই সুনামটা আমরা চাচ্ছি ওইভাবে যে খাঁটি জিনিস আমরা ছাড়বো, এবং এটা আমরা কনজিউমার লেভেলে আমরা ডোর টু ডোর চলে যাব। আমাদের এটা হচ্ছে প্ল্যান। গরু মোটাতাজাকরণের 2 ধরনের খাদ্য তৈরি করা হয়, আঁশ জাতীয় খাদ্য, শুধু খড়, ইউএমএস, সবুজ ঘাস ইত্যাদি। তবে এই প্রক্রিয়ায় খামারিদের শুধু খড়ের পরিবর্তে ইউএমএস খাওয়াতে হবে। দানাদার খাবারের মধ্যে খৈল, ভুসি, ধানের গুঁড়া, খুদ, শুটকি মাছ, ঝিনুকের গুঁড়া ইত্যাদি। খাওয়ানোর পরিমাণ হবে গরুর বডি ওয়েট, অর্থাৎ তার ওজন অনুসারে। কোনো খামারি সবুজ ঘাস খাওয়াতে চাইলে প্রতি 100 কেজি কাঁচা ঘাসের সাথে 3 কেজি চিটাগুড়ের মিশিয়ে তা গরুকে খাওয়াতে পারেন। এক্ষেত্রে কাঁচা ঘাসেও গরুকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে। দানাদার খাদ্য গরুর জন্য অবশ্যই একটি জরুরি বিষয়। বিশেষ করে আপনি যদি ষাঁড় গরু পালন করতে চান, তাহলে দানাদার খাবারের কোনো বিকল্পই নেই। দানাদার মিশ্রণটি একেবারে না খাইয়ে ভাগে ভাগে করে খাওয়ালে ভালো। সকালে এবং বিকালে যদি আপনি খাওয়াতে পারেন, দুবেলায় ভাগ করে করে, তাহলে সেক্ষেত্রে সেটি হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রাণী সম্পদ অফিসার কাজ করে যাচ্ছেন তার উপজেলাকে নিয়ে। আমরা আসলে সারা বছরই যদিও মানে জনগণকে বা খামারিকে বলে থাকি যে হৃষ্টপুষ্টকরণ করার কথা, কিন্তু কোরবানিটা আসলেই এটার চাহিদাটা একটু বেড়ে যায়। আমরা কিন্তু সেই হিসেবেই খামারিদেরকে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। আমরা বিভিন্ন উঠান বৈঠক করছি
আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমরা সরকারিভাবে, বেসরকারিভাবে বা বিভিন্ন সরকারি দপ্তরের মাধ্যমে খামারিদেরকে যে সমস্ত প্রশিক্ষণগুলো দিয়ে থাকি, এই সমস্ত প্রশিক্ষণের মাধ্যমে আমরা খামারিদেরকে উদ্বুদ্ধ করছি হৃষ্টপুষ্টকরণ করার জন্য। গরুকে নিয়মিত গোসল করানো একটি খুবই জরুরি বিষয়। বিশেষ করে ষাঁড় গরুকে নিয়মিত গোসল করাতে হবে। এই খামারে একটি ব্যাপার খুবই লক্ষণীয়। এখানে গরুকে যেভাবে গ্রামে লালন পালন করা হয়, অর্থাৎ গরু মাঠে ঘাস খায়, তারপর কিন্তু সে রাতে গোয়াল ঘরে থাকে। যদিও বা এই খামারে প্রত্যেকটা গরুকে একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, যেখানে সে হাঁটাহাঁটি করে ঘুরতেও পারবে, আবার খাওয়া দাওয়া করতে পারবে, অর্থাৎ শারীরিক ব্যায়াম হবে। বাংলাদেশে বহু প্রাচীনকাল থেকেই প্রত্যেক বাড়িতে কিংবা প্রত্যেক বাড়ির উঠোনের পাশেই কিন্তু একটি গোয়ালঘর থাকত। এখনও রয়েছে বেশ কিছু গ্রামে, বাংলাদেশের অনেক গ্রামে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে এমনই একজন প্রান্তিক চাষির সাথে কথা বলবো। দর্শক, এই মুহূর্তে আছে, দেখতেই পাচ্ছেন, প্রান্তিক একজন খামারির গোয়াল ঘরে। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এরকম গোয়াল ঘর আছে এবং সেখানে 2, 4, 5টা 6টা গবাদি পশু পালন করা হয়। তো এখানে যিনি আছেন ওনার সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? মোহাম্মদ দুদুমিয়া। তো আপনি এই খামার গরু পালন কত বছর আগে থেকে করেন? আমি গরু ছোট্টকালতেই পালি, ছোট্টকালতেই পালি। আমার দুধ মনে করেন একটা বিয়ে হইতেছে, 2টা বিয়ে হইতেছে, একটা গাভী হইতেছে, বিয়ে হইতেছে। এবার সারা 12 মাস সময় দুধ আমার আছে, গোয়াল নিতেছে। আর ওই যে বাছুর খার বাছুর হইতেছে, খাওয়া দিতেছি, কুরবানিতে বেচতেছি, এই আমার কারবার। তো খাওয়ান কি কি আপনি? আপনাকে আমি ঘুমরে বসি, কুড়ে, খোল, এমনি নুসা খাওয়াই, আর এই যে ঘাস খাওয়াই। এই যে ধরেন অনেকে তো ষাঁড় খামারের মধ্যে আবদ্ধ অবস্থায় পালে, তাই না? তো আপনারা তো এই যে গাভী থেকে যে পরিমাণ হইতেছে, হ্যাঁ, যে পরিমাণ বাছুর হইতেছে, সেটাই দেখা গেছে পালতেছেন, তাই না? তো ষাঁড় গরুরে কি আলাদা করে কোনো খাবার দাবার দেন, নাকি এই গাভীরে যা খাওয়াইতেছেন ওই ষাঁড় গরুরে এগুলোই খাওয়াইতেছেন? না, সার একটু বেশি খাওয়ার লাগে। বলেন কি? ওইটা সার গরুরে মনে করেন গোমর বসি, কুড়ে, খোল, খেসারি বসি, এইগুলো মিশিয়ে নুসা দিয়ে, ওই খেরমের দিয়ে ওইগুলো মিশিয়ে খাওয়াই। দর্শক, এটা খেয়াল করেন যে অন্যান্য খামারে আমরা যেটা দেখি যে অল্প বয়সে অনেক বেশি বড় হয়ে যায়, কিন্তু এখানে প্রাকৃতিকভাবেই পালন করা হচ্ছে। কাঁচা ঘাসটা বেশি খাচ্ছে এবং খড় এগুলোই বেশি খাচ্ছে। এই কারণে কিন্তু গ্রোথটা যে অনেক বেশি হয়েছে তা কিন্তু না, এবং যতটুকু হয়েছে একদম সলিড আছে, তাই না? হ্যাঁ, সলিড। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে। গরু পালন করে অনেক উদ্যোক্তার মুখে এখন হাসি ফুটছে। সত্যি, আজকে আমরা যে উদ্যোক্তাকে দেখালাম, তিনি কিন্তু বেশ চমৎকার একটি আইডিয়া নিয়ে কাজ করছেন। এমনভাবে যদি আমরা কাজ করতে পারি, অর্থাৎ পর্যাপ্ত জায়গা দিয়ে গরুকে লালন পালন করা যায় এবং বেঁধে লালন পালন না করা যায়, তাহলেই কিন্তু শ্রেয়। সেক্ষেত্রে মাংসের স্বাদ যেমন বাড়বে, তার সাথে সাথে রোগবালাইটাও কম হবে। এভাবেই নানান উদ্যোক্তা নানানভাবে দেশের বিভিন্ন কৃষির কর্মযজ্ঞ করে যাচ্ছেন। আবারও হাজির হব নতুন কোনো আয়োজনে, নতুন কোনো বাংলাদেশের কোনো এক জায়গা থেকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বিফ ফ্যাটেনিং নিয়ে বেশ কিছু তথ্য এবং খামারিদের গল্প। তার সাথে ছিল এখানকার যারা আছেন, বিশেষ করে গরুর ডাক্তার, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিভাবে কি ধরনের রোগবালাই হতে পারে একটা গাভী কিংবা ষাঁড় গরুর, এবং সেক্ষেত্রে কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে, কী ধরনের সিমটম থাকতে পারে, সেই ব্যাপারগুলো জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক জানেন, মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছিলাম মানিকগঞ্জের সিংগাইরে। চেষ্টা করেছি আমরা এখানকার খামারিদের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে। দর্শক, আগামী পর্বে হাজির হব আবারও নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা।